এই যে দাদা, শুনছেন? আমায় একটু এই ঠিকানাটা বলুন না। আমি এই গ্রামে নতুন এসেছি। এই বাড়িটা কোথায় দেখিয়ে দিলে বড্ড উপকার হতো। সে কি দাদা, আপনি এই বাড়িতে যাবেন? মানে যাবেন না দাদা, যাবেন না। যেখান থেকে এসেছেন সেখানেই চলে যান। না না দাদা, আমি হাওয়া পরিবর্তন করতে ঘুরতে এসেছি। আপনি আমায় দেখিয়ে দিন না। আমি যাচ্ছি আমার বন্ধুর মামার বাড়ি। আপনি শুধু আমায় রাস্তাটা দেখিয়ে দিন, আমি ঠিক খুঁজে নেব। নিশ্চয়ই বাড়ির সামনে নাম লেখা আছে। আমি এত কিছু না ভেবে আবার হাঁটতে থাকি। এরপর অনেক রাত হয়ে যায়, আমিও ঘুমাতে চলে যাই। গভীর রাতে আমার ঘুম ভেঙে যায়। আমি এক অদ্ভুত সুন্দর বাঁশির আওয়াজ শুনতে পাই। আরে, এত রাতে এত সুন্দর বাঁশি বাজাচ্ছে কে? যাই গিয়ে তো দেখি। মনে তো হচ্ছে ওই ঘরটার দিক থেকে আওয়াজ আসছে। এরপর বিছানা ছেড়ে আমি উঠে পড়ি, আর যেই না সেই ঘরটার দিকে যাব অমনি মামি চলে আসে। ঋতুটি ছিল শরৎকাল। আকাশে সাদা মেঘের ভেলা, চারিদিকে কাশফুল। বেশ কয়েকদিন থেকে আমি ভাবছি কোথাও একটা ঘুরতে যাব। হঠাৎ করে শরীরটা বড্ড অসুস্থ হয়ে পড়ে, তাই ডাক্তারের কথাতেই এমন জায়গা পরিবর্তনের চেষ্টা। কিন্তু কোথায় যাব কিছুই ভেবে পাচ্ছিলাম না। আমার পরিচিত যতজনই আছে, এমনকি আত্মীয় স্বজন, সবাই প্রায় শহরেই থাকে। তাই গ্রামে খুব পরিচিত নিকটাত্মীয় নেই বললেই চলে। আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম, কোথায় ঘুরতে যাব। এমন সময় বন্ধু রমেশের কথায় আমার মনটা পুলকিত হয়ে উঠল। শুনলাম রামপুর নামে গ্রামে রমেশের দূর সম্পর্কের মামার বাড়ি আছে। তাই দেরি না করে অফিস থেকে ছুটি নিয়ে চলে আসলাম রামপুর গ্রামে বন্ধুর দেওয়া ঠিকানায়। শুনেছি বন্ধু রমেশের সাথে তাদের দীর্ঘদিন ধরে যোগাযোগ নেই। এর আগে তেমন আমার গ্রামে যাওয়া হয়নি, তাই মনের মাঝে নানা কল্পনা ঘুরছিল। বরাবরই গ্রাম আমার ভীষণ প্রিয়। গ্রামের শান্ত পরিবেশ, মানুষের সহজ সরল জীবনযাপন সবকিছুই আমাকে বরাবরই আকৃষ্ট করে। মাঝে মাঝে ইচ্ছা করে চাকরি ছেড়ে দিয়ে গ্রামে এসেই তাদের সাথে জীবনটা কাটিয়ে দিই। অবশেষে বাস এসে আমাকে রামপুর গ্রামে নামিয়ে দেয়। গ্রামটি কেমন জানি শুনশান নীরবতা ছিল। আরে আরে, গ্রামে কোনো লোকজন দেখছি না কেন? গ্রাম শহরের মতো কোলাহল না জানি, কিন্তু তাই বলে এতই নীরবতা। এই বাড়িটা কোথায় আমি কিভাবে জানবো? যাই, রাস্তাটা ধরে সোজা গিয়ে দেখি কাউকে সামনে পাই কিনা। আমি আবার রাস্তা দিয়ে হাঁটছি, কিন্তু কোনো লোকজনের সাক্ষাৎ পাচ্ছি না। অনেকক্ষণ হাঁটার পর আমি ক্লান্ত হয়ে যাই, আর একটা গাছের নিচে বসে পড়ি বিশ্রামের জন্য। এমন সময় একজন লোককে সেই গাছের পাশে দিয়ে যেতে দেখতে পাই। এই যে দাদা, শুনছেন? আমায় একটু এই ঠিকানাটা বলুন না, কোথায়? আমি এই গ্রামে নতুন এসেছি, আমায় একটু বাড়িটা দেখিয়ে দিন না। আমার কথা শুনে লোকটি আর এক সেকেন্ডও দেরি করে না। কেমন যেন অদ্ভুতভাবে সে ভয় পেয়ে তড়িঘড়ি করে চলে যায়। আমি লোকটির এমন আচরণে ভীষণ অবাক হয়ে যাই। অবশেষে আমি আবার আরেকজন লোককে জিজ্ঞাসা করি, কিন্তু অবাক করা কাণ্ড, সেই লোকটিও একইভাবে ভয় পেয়ে চলে যায়। আরে কি হচ্ছে সব? সবাই এমন ভয় পাচ্ছে কেন? এরা কি তাহলে বাড়িটা চেনে না? কিন্তু বন্ধু তো বলেছিল রামপুরেই তার বাড়ি, তাহলে তো চেনার কথা। এই যে দাদা, শুনছেন? আমায় একটু এই ঠিকানাটা বলুন না। আমি এই গ্রামে নতুন এসেছি। এই বাড়িটা কোথায় দেখিয়ে দিলে বড্ড উপকার হতো। সে কি দাদা, আপনি এই বাড়িতে যাবেন? মানে যাবেন না দাদা, যাবেন না। যেখান থেকে এসেছেন সেখানেই চলে যান।
না না দাদা, আমি হাওয়া পরিবর্তন করতে ঘুরতে এসেছি। আপনি আমায় দেখিয়ে দিন না। আমি যাচ্ছি আমার বন্ধুর মামার বাড়ি। আপনি শুধু আমায় রাস্তাটা দেখিয়ে দিন, আমি ঠিক খুঁজে নেব। নিশ্চয়ই বাড়ির সামনে নাম লেখা আছে। আমি এত কিছু না ভেবে আবার হাঁটতে থাকি। লোকটি আমার কথায় কোনো উত্তর দিল না, খুব শান্তভাবে আমার সাথে হেঁটে চলল। বেশ কিছুক্ষণ হাঁটার পর ওই যে দাদা, ওই যে বাড়ি, আপনি যান, আমি আর ওদিকে যাব না। আর শুনুন দাদা, সাবধানে থাকবেন, চোখ কান খোলা রাখবেন। এসব বলে লোকটি সেখান থেকে চলে যায়। কিন্তু আমায় কেন বলল তা আমি আর কিছুতেই বুঝতে পারিনি। আমি গুটি গুটি পায়ে বাড়ির সামনে যাই। বিশাল বড় দোতলা বাড়ি। বাড়িটি বেশ পুরনো, দেখে কেমন ভুতুরে ভুতুরে ভাব। আমি চুপচাপ বাড়ির ভিতরে চলে যাই। গিয়ে দেখি একজন 40 বছর বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। সম্পর্কে তিনি আমার বন্ধুর মামা। এসো বাবা, এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। সে কি মামা, আমি যে আসবো আপনি জানলেন কি করে? মানে রমেশ বলেছে আমাকে, তাই তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। এসো বাবা, ঘরে এসো, অনেক ক্লান্ত তুমি। পথে অনেকের কাছে আমার বাড়ির ঠিকানা জানতে চেয়েছো। হ্যাঁ, একটু বিশ্রাম করে নাও এখন। মামার কথায় আমি বেশ অবাক হয়ে যাই, কারণ বন্ধু রমেশের কাছে শুনেছি বেশ কয়েক বছর থেকে তার মামা বাড়ির সাথে কোনো যোগাযোগ নেই। আমি অনেক ক্লান্ত থাকার কারণে এসব নিয়ে তাকে আর কিছু জিজ্ঞাসাও করিনি। আমাকে বিশ্রাম নেওয়ার জন্য অনেক বড় একটা ঘর দেওয়া হলো। আমি অতিরিক্ত ক্লান্ত থাকার কারণে সেখানেই ঘুমিয়ে পড়ি। সন্ধ্যাবেলা কারো ডাকে আমার ঘুম ভেঙে যায়। বাবা, উঠে পড়ো, তোমার কি খিদে পায়নি নাকি? এসেছো থেকে তো সেই ঘুমিয়েই যাচ্ছ। আমি ঘুম থেকে উঠে পড়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে যাই। গিয়ে দেখি সেখানে অনেক রকমের খাবার। একজন সাধারণ মানুষের পক্ষে এত খাবার খাওয়া সম্ভব নয়। আমি ভীষণ অবাক হয়ে যাই। একই মামি, এত পদের রান্না? খেয়ে নাও বাবা, কতদিন হলো অতিথি আপ্যায়ন করা হয় না, খেয়ে নাও। আমি আর মামার কথার কোনো উত্তর দেই না, চুপচাপ খাবারগুলো খেয়ে নেই। খাবারগুলো ভীষণ রকমের সুস্বাদু ছিল। এরপর তাদের সাথে গল্প করতে থাকি। এরপর অনেক রাত হয়ে যায়, আমিও ঘুমাতে চলে যাই। গভীর রাতে আমার ঘুম ভেঙে যায়। আমি এক অদ্ভুত সুন্দর বাঁশির আওয়াজ শুনতে পাই। আরে, এত রাতে এত সুন্দর বাঁশি বাজাচ্ছে কে? যাই গিয়ে তো দেখি। মনে তো হচ্ছে ওই ঘরটার দিক থেকে আওয়াজ আসছে। এরপর বিছানা ছেড়ে আমি উঠে পড়ি, আর যেই না সেই ঘরটার দিকে যাব অমনি মামি চলে আসে। আরে আরে, যাচ্ছ কোথায় এত রাতে? চুপচাপ চলে যাও বলছি, এত কৌতূহল থাকতে নেই। আমি মামির এমন অদ্ভুত আচরণে ভীষণ অবাক হই। এভাবেই প্রতিদিন প্রায় বাঁশির শব্দ আমি শুনতে পেতাম। কিন্তু একদিন রাতে ঘটে এক ঘটনা। আরে আরে, কেমন পোড়া পোড়া গন্ধ আসছে না? তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখি তো। আমি তাড়াতাড়ি করে বাইরে চলে আসি, আর দেখি বাহিরের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন আগুন, হে কে কোথায় আছো? হে, আগুন! আমার চিৎকার শুনে সবাই সেখানে দৌড়ে আসে। কোথায় কোথায় আগুন? আমরা তো কোথাও আগুন দেখছি না। কি অদ্ভুত, হঠাৎ সব আগুন নিভে যায়, সবকিছু স্বাভাবিক হতে লাগে। হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছো, এখানে কোনো আগুন লাগেনি। আর তোমাকে বলেছি না রাতে বাইরে বেরোবে না, তবু কেন বের হয়েছো?
আমি তাদের কথায় চুপচাপ নিজের ঘরে চলে আসি, কিন্তু সবকিছু তবুও আমার কাছে অদ্ভুত লাগতে থাকে, কারণ আমি কিছুতেই দুঃস্বপ্ন দেখিনি। এদিকে তার পরদিন থেকে সবার আচরণ কেমন অদ্ভুত লাগতে থাকে আমার কাছে। অবিশ্বাস্য ঘটনা ঘটে দুদিন পর পর। রাতে আমার প্রচুর পানি তৃষ্ণা পায়। আমি যখন পানি খেতে বাইরে আসি, তখন যা দেখি তা দেখে ভীষণ অবাক হয়ে যাই। মামা মামি সবাই কেমন অদ্ভুত ভয়ঙ্কর রূপে ছিল। কি তোমরা এমন অদ্ভুত চেহারার হলে কি করে? তাই তো বলি, তোমাদের বাড়ির কথা শুনে সবাই অদ্ভুতভাবে ভয় পেত কেন? তাহলে তোমরা মানুষ নও, আত্মা? ও, তাহলে তুই আমাদের আসল পরিচয় জেনেই গেলি। জেনেছিস তো ভালোই হয়েছে। এবার আমাদের হাতে জীবনটা দিয়ে দে দেখিনি। তোকে গাওয়ার বড্ড শখ হয়েছে যে। না, আমাকে কেউ না, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। কিন্তু তোমাদের এমন অবস্থা হলো কি করে? আমায় সবটা বলো, আমি সব সাহায্য করব। একবার তো বিশ্বাস করো আমায়। আমার কথায় তাদের মন গলতে থাকে। আমি ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, কিন্তু কিছুতেই তাদের আমি কিছু বুঝতে দিইনি। শোন, তবে 2 বছর আগের কথা। খুব সুখের পরিবার ছিল আমাদের, সুখে দিন কাটাচ্ছিলাম। কিন্তু একদিন রাতে ঘটে এক ঘটনা। এক দুষ্ট ডাকাত দল আমাদের বাড়ি আসে, গিন্নির সব গহনা কেড়ে নিয়ে যায়। কিন্তু তার মাঝে গিন্নির একটা অনেক পছন্দের হার ছিল। গিন্নি কিছুতেই সেই হার দিতে চায়নি। এতে ডাকাতরা অনেক রেগে যায় আর আমাদের সবাইকে বাড়িতে পুড়িয়ে মারে। আমরা আগুনে দাউ দাউ করে পুড়ছিলাম। আমাদের চিৎকার কেউ শোনেনি, কেউ সাহায্য করেনি। সেদিন থেকে আমরা মানুষের ক্ষতি করা শুরু করি। আমি বুঝতে পারছি, তবে তোমরা যা যা করছো তা তো অন্যায়। আমি শাস্তি দিব ডাকাত দলকে, তোমরা কোনো চিন্তা করো না। আর আমার বা গ্রামের কোনো ক্ষতি করো না। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। আমি তাদের ভীষণ বোঝাতে থাকি। তারপর তারা আমার কথা বুঝতে পারে। পরদিন সকালে আমি সেই ডাকাত দলকে পুলিশের হাতে ধরিয়ে দিই আর সেই গ্রাম ছেড়ে শহরের দিকে পাড়ি দিই। সেদিনের রাতের ঘটনা আমি আর কোনোদিনও ভুলতে পারিনি। শীঘ্রই আসছে আমাদের নতুন কাহিনী বাংলা স্কেচ স্টোরিজ চ্যানেলে। রোমাঞ্চকর ভূতের কাহিনী দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলটিতে।